প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা ক্লাস 12-এর আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আলোক অধ্যায়ে, যেখানে জিওমেট্রিক্যাল অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্সের সমগ্র অংশ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 14 নাম্বার আসে। সেখানে 1 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার, এমনকি 5 নাম্বার। সেই আলো অধ্যায়ে আলোর প্রতিফলন নিয়ে আজকে আলোচনা হবে। আলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যদি কোথাও লম্বভাবে পরিবর্তিত হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যে প্লেনে থাকে সেই প্লেনে পারপেন্ডিকুলারলি অর্থাৎ লম্বভাবে আলোক শক্তি প্রবাহিত হয়। এই যে আলোক শক্তি প্রবাহিত হয়, সেই আলোর ধর্মের জন্য আলোর ধর্মগুলির মধ্যে হচ্ছে আলোর একটি প্রতিফলন ধর্ম। প্রতিফলন তোমরা ক্লাস 10-এ পড়েছো, তার আগেও পড়েছো। তোমরা কোন প্রতিফলক তল, যেমন সমতল দর্পণ, প্রতিফলক তল বলতে যার একটা তল মসৃণ, একটা তল অমসৃণ। একটা তল হবে ট্রান্সপারেন্ট আর একটা তল থাকবে ঘষা। কোন উৎস থেকে আলোক রশ্মি এলো, আসার পরে সেই প্রতিফলক তলে ধাক্কা খেয়ে পুনরায় যদি আগের মাধ্যমে ফেরত যায়, তাহলে সেই ঘটনাকে বলে আলোক প্রতিফলন। এখানে এও হচ্ছে আপতিত আলোক রশ্মি, ও বি প্রতিফলিত আলোক রশ্মি, এন ও অভিলম্ব, আর এম ড্যাশ হচ্ছে প্রতিফলক। এখানে আপতিত রশ্মির সঙ্গে অভিলম্বের কোণ হচ্ছে আই, যাকে বলে আপতন কোণ। প্রতিফলিত রশ্মির সঙ্গে অভিলম্বের কোণ আর, যাকে বলে প্রতিফলন কোণ। এই হচ্ছে আলোর প্রতিফলন। প্রতিফলন কি, যে মাধ্যম থেকে আলো আসবে আবার সেই মাধ্যমেই ফেরত যাবে। প্রতিফলন আলোর একটা ধর্ম। এখন আমরা যে আলোচনাটা করছি আলোর প্রতিফলন, সেটা কিন্তু জিওমেট্রিক্যাল অপটিক্স। এখন এই প্রতিফলনের সূত্র কি? প্রতিফলনের সূত্র আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই যে অভিলম্ব, তারা একটা তলে থাকবে। আর 2 নম্বর হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সর্বদা সমান হবে। অর্থাৎ যদি আপতন কোণ পরিবর্তিত হয়, প্রতিফলন কোণটাও পরিবর্তিত হবে। এইটাই হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র। এবার যাব আমরা প্রতিফলন কয় প্রকার। প্রতিফলন 2 প্রকার, এবং সেই প্রতিফলনটা নির্ভর করে প্রতিফলক তলটা কেমন। সেটা মসৃণ অর্থাৎ সমতল। যদি প্রতিফলক তল এরকম হয়, M1 এবং M2, আলোক রশ্মি, কতগুলি আলোক রশ্মি সমান্তরাল ভাবে প্রতিফলকে এসে পড়ল। প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো যদি সমান্তরাল ভাবে নির্গত হয়, অর্থাৎ এই জায়গায় যে প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিফলনকে বলি আমরা নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন, যদি প্রতিফলক তলটা মসৃণ অর্থাৎ সমতল যদি না হয়, তাহলে আলোক রশ্মি এলো সমান্তরাল ভাবে, কিন্তু প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি যদি সমান্তরাল ভাবে না নির্গত হয়, তাহলে সেই রকম প্রতিফলনকে বলে বিক্ষিপ্ত প্রতিফলন। সমতল দর্পণ অর্থাৎ আয়না, যাকে আমরা বলি, সেখানে যে প্রতিফলনটা হয় সেটা কিন্তু নিয়মিত প্রতিফলন। এরপরে আলোচনা করা হবে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি রকম? কোন উৎস থেকে আলোক রশ্মি কোন প্রতিফলকে প্রতিফলিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলি যদি কোন বিন্দুতে মিলিত হয় বা কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। তবে এটা শুধু প্রতিফলনের জন্য নয়, প্রতিসরণের ক্ষেত্রেও প্রতিবিম্ব তৈরি হবে। এখন যদি এমন হয় যে প্রতিফলিত রশ্মিগুলি যদি কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই প্রতিবিম্বকে বলবো আমরা সদ্বিম্ব।
আর প্রতিফলিত রশ্মিগুলি যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে সেই প্রতিবিম্বকে বলবো আমরা অসৎ প্রতিবিম্ব। যেমন একটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণে আলোক রশ্মি এসে পড়লো, আলোক রশ্মি এসে পড়ার পরে যদি একটা বস্তু হয়, আলোক রশ্মি গিয়ে পড়লো, দুটি আলোক রশ্মি, এবং দেখা যাচ্ছে এই প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কিন্তু সৎ বিন্দু। কিন্তু আমরা যেটা আলোচনা করছি সমতল দর্পণ, সেই সমতল দর্পণে আলোর প্রতিফলনের ফলে তৈরি হয় অসৎ বিন্দু। যেমন এই আলো এসে পড়লো, এইদিকে আলো রশ্মি প্রতিফলিত হলো, আর আলো যদি সরাসরি লম্বভাবে এসে পড়ে অর্থাৎ আপতন কোণ এক্ষেত্রে 0 ডিগ্রি, তাহলে আবার লম্বভাবে প্রতিফলিত হয়ে ফেরত যাবে। এখানে দেখা যাচ্ছে এই প্রতিফলিত রশ্মি এবং এই প্রতিফলিত রশ্মি পরস্পর মিলছে না। যদি এই প্রতিফলিত রশ্মিগুলোকে পেছন দিকে বাড়ানো যায় তাহলে দেখা যাবে তারা মিলছে। অর্থাৎ এখান থেকে যখন কেউ প্রতিবিম্ব দেখবে তখন কিন্তু মনে হবে যে আলোটা যাচ্ছে কোথা থেকে, আলো যাচ্ছে এ ড্যাশ বিন্দু থেকে। কখনোই আলো বক্রপথে এ থেকে আলো যাচ্ছে এটা মনে হবে না, মনে হবে এ ড্যাশ বিন্দু থেকে। অর্থাৎ এ ড্যাশ বিন্দু থেকে আলো অপসৃত হচ্ছে বলে মনে হবে। সুতরাং সেই এ ড্যাশ বিন্দুকে আমরা বলবো অসৎ বিন্দু। সুতরাং সমতল দর্পণে যেটা দেখলাম যে সমতল দর্পণে যেটা হয় সেটা হচ্ছে অসৎ বিম্ব গঠিত হয়। এবার যেটা জানা সেটা হচ্ছে যে সমতল দর্পণে আলোক রশ্মির চ্যুতি বলতে আলো যে পথ দিয়ে যাচ্ছিল এই ছবিতে যদি দেখা যায়, যদি এখানে প্রতিফলক তলটা না থাকতো, তাহলে আলো কিন্তু এই পথ বরাবরই যেত। কিন্তু যেহেতু প্রতিফলক তল আছে তাহলে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ওবি পথে প্রতিফলিত হয়েছে। এখন যদি তাহলে আলোর প্রতিফলক তল না থাকলে আলো এই পথ বরাবর যেত, প্রতিফলক তল থাকার জন্য অভিপথে গিয়েছে। তাহলে এক্ষেত্রে আলো নিচে কতটা বিচ্যুত হয়েছে, এটাকে বলছি ডেল্টা। এই ডেল্টার মানটা কত হবে? এইখান থেকে যদি আঁকা যায় একটা সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে তাহলে ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস যদি এইটা বাদ দেওয়া যায়, এটা মানে i প্লাস r, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 2i, কারণ i এবং r প্রতিফলনের ক্ষেত্রে সমান, বা এটা লেখা যেতে পারে 180 ডিগ্রি মাইনাস 2r। এটাই হচ্ছে সমতল দর্পণে আলোর প্রতিফলনের দরুন আলোক রশ্মির চ্যুতি। এবার কিছু আছে প্রতিফলনের কিছু প্রাকৃতিক ঘটনা, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। এবার যে আলোচনাটা হবে সেটা হচ্ছে প্রতিফলনের কিছু প্রাকৃতিক ঘটনা বলতে উৎসাহগুলি কেন হয়, এছাড়াও সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, এছাড়াও একটা ঘষা কাঁচ, সেখানে কিন্তু মুখ দেখা যায় না অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। কিন্তু যদি এটা জলে ডোবানো যায় তাহলে সেই ঘষা কাঁচের উপর একটা পাতলা আস্তরণ পড়ে এবং সেখানে তখন নিয়মিত প্রতিফলন ঘটে। এছাড়াও সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয়, কারণ অমসৃণ একটাই কারণে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। কারণ নিয়মিত প্রতিফলন হলে একটা নির্দিষ্ট দিকে আলোক রশ্মি যাবে, তাহলে সেই সিনেমায় প্রেক্ষার দিয়ে বসে থাকা কোনো একটি অংশের লোক দেখতে পেত। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন হলে সমগ্র অংশে আলোক রশ্মি ছড়িয়ে পড়ে। এরপরে যাব আমরা সমতল দর্পণে আলোক রশ্মির যে প্রতিফলন হয় সেই প্রতিফলনের ফলে বেশ কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য আমি একটু আগেই বলেছি যে সমতল দর্পণে যখন আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিবিম্বটি হয় অসৎ। 2 নম্বর হচ্ছে সমশীর্ষ। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দর্পণ থেকে বস্তু দূরত্ব
আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হয় সমান। দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হয় সমান। এখন দেখা যাচ্ছে যে এই একটা সমতল দর্পণ M1 M2, আমরা কোনটা প্রমাণ করার চেষ্টা করছি? দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। এই P বিন্দু থেকে আলোক রশ্মি এলো, এটা অভিলম্ব NO, এটা হচ্ছে আপতন অঙ্কন I, OQ পথে গেল, এটা হচ্ছে R, P থেকে সরাসরি আলোক রশ্মি গেল এদিকে লম্বভাবে ফিরলো। যদি এই প্রতিফলিত এবং এই প্রতিফলিত রশ্মিগুলো ত্রুটিকে পেছন দিকে বাড়ানো যায় তাহলে এই বিন্দুতে ছেদ করছে, এটা নাম দিলাম P'। এটা প্রমাণ করতে হবে যে এই বিন্দু নাম দিলাম M, প্রমাণ করতে হবে MP অর্থাৎ দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং MP' দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান। সেই প্রমাণটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এই যে দুটি ত্রিভুজ, একটা PMO আর একটা হচ্ছে P'MO, এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তাহলে ত্রিভুজ PMO ও ত্রিভুজ P'MO, এই দুটি ত্রিভুজে কিন্তু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর কি? আর হচ্ছে MO সাধারণ বাহু, MO সাধারণ বাহু এবং এইটা I, এটাও I, এটা R, এটাও R। আবার আমরা জানি I equal to R, অতএব অ্যাঙ্গেল OPM equal to অ্যাঙ্গেল OP'M। দেখা যাচ্ছে যে এই দুটি কোণ সমান। আগেই বলেছি এই কোণ দুটি সমান, কারণ এই দুটি হচ্ছে 90 ডিগ্রি এবং MO সাধারণ বাহু। অতএব ত্রিভুজ PMO সর্বসম ত্রিভুজ P'MO। যেহেতু সর্বসম তাহলে MP equal to MP', অর্থাৎ দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বের মান সমান। এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য আছে সমতল দর্পণে। সমতল দর্পণে যখন প্রতিবিম্ব ঘটে, প্রতিবিম্ব তৈরি হয় প্রতিফলনের দরুন, সেখানে পার্শ্বীয় পরিবর্তন ঘটে। সেই পার্শ্বীয় পরিবর্তন কি রকম? পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে এই একটা সমতল দর্পণ, যদি আমার সামনে P কোন একটা অক্ষর থাকে তাহলে সেই P এর থেকে আলোক রশ্মি দর্পণে পড়ার পরে যখন প্রতিবিম্ব তৈরি হবে সেটা উল্টে যায়। একেই বলে পার্শ্বীয় পরিবর্তন, যে কারণে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে। কেন উল্টে যায়? কারণ হচ্ছে একটু আগে যে প্রমাণটা করলাম, দর্পণ থেকে বস্তু দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সর্বদা সমান থাকে। তাহলে এই অংশের নাম যদি x দিই, এই অংশের নাম যদি y দিই, তাহলে এই যে ডিসটেন্স সেটা যদি সমান রাখতে হয়, সেই কারণেই কিন্তু এটা উল্টে যায়। এই ঘটনাকে বলে পার্শ্বীয় পরিবর্তন। অর্থাৎ বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান রাখার জন্য, যেমন এই ডিসটেন্সটা এবং এই ডিসটেন্সকে সমান রাখতে হয়, তাহলে পিটা কিন্তু সেই কারণে উল্টে যায়, একদম প্রাকৃতিক নিয়মে।
অর্থাৎ উল্টে যাওয়ার ব্যাখ্যাটাই হচ্ছে যেহেতু বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান সেই কারণে উল্টেছে। তবে সমস্ত বস্তুর কিন্তু বা সমস্ত অক্ষরের কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। যারা প্রতিসম তাদের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। যেমন ও এর ক্ষেত্রে কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটে না, কারণ এরা প্রতিসম, অর্থাৎ সব অংশটাই দেখতে একই। কিন্তু যারা অপ্রতিসম বস্তু তাদের ক্ষেত্রে কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটে। এছাড়াও সমতল দর্পণে প্রতিফলনের ফলে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু বিস্তারিত আলোচনা করা দরকার এবং সেগুলি কিন্তু সমস্তটাই কিন্তু জ্যামিতিক প্রমাণ। তার মধ্যে একটা চলে আসে আমাদের, তবে সেই প্রমাণগুলির আসার আগে ফার্মাট প্রিন্সিপাল, ফার্মাটের নীতি, এটা একটু জানার দরকার আছে। এবার আমরা যেটা আলোচনা করছি ফার্মাট প্রিন্সিপাল, ফার্মাটের নীতি। ছবি থেকে তাকাও। পি বিন্দু থেকে আলোক রশ্মি M1 M2 সমতল দর্পণে আপতিত হয়ে, এবং আমি যেখানে দুটি আলোক রশ্মি দেখিয়েছি, একটি কিউ বিন্দুতে আপতিত হয়ে আর পথে গিয়েছে, অর্থাৎ কিউ আর পথে, এবং আরেকটি আলোক রশ্মি কিউ ড্যাশ বিন্দুতে আপতিত হয়ে আর পথে গিয়েছে, অর্থাৎ কিউ ড্যাশ আর পথে। ফার্মাটের প্রিন্সিপাল বলছে যে প্রতিফলিত হয়ে আলোক রশ্মি যখন এক বিন্দু থেকে অপর বিন্দুতে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে আলোক রশ্মি যখন এক বিন্দু থেকে অপর বিন্দুতে, সেটা কিউ থেকে আর হতে পারে বা কিউ ড্যাশ থেকে আর হতে পারে, প্রতিফলিত হয়ে আলোক রশ্মি যখন এক বিন্দু থেকে অপর বিন্দুতে প্রতিফলিত হয়ে যাবে, তখন সেটা একটি স্থির মানের পথ হবে, তখন সেটা একটি স্থির মানের পথ হবে, এবং সেই পথ কি হবে? অর্থাৎ ন্যূনতম পথ। তাহলে কি বলা হলো? আলোক রশ্মি যখন এক বিন্দু থেকে অপর বিন্দুতে প্রতিফলিত হয়ে যাবে, তখন সেটি স্থির মানের পথ হবে, এবং সেই পথটি কিন্তু হবে ন্যূনতম পথ। সেটি বলতে কিরকম যাওয়া হচ্ছে, যে পি বিন্দু থেকে আলোক রশ্মি এসে কিউ এ পড়েছে, কিউ থেকে আর এ গিয়েছে, তাহলে পি কিউ প্লাস কিউ আর, এই ডিসটেন্সটা সব সময় কিন্তু একই হবে। আবার যখন পি কিউ ড্যাশ এই আলোক রশ্মি এসে পড়েছে এবং কিউ ড্যাশ আর পথে গিয়েছে, এই ডিসটেন্স দুটোর যোগফলও কিন্তু একই হবে। দেখো পি কিউ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল টু পি ড্যাশ পি কিউ ড্যাশ প্লাস কিউ ড্যাশ আর, এবং এই যে যোগফলটা তার সঙ্গে সমান পি ড্যাশ আর, অর্থাৎ এই যে পদটা বড় করে দেখানো হচ্ছে সেটা কিন্তু পি ড্যাশ আর এর সঙ্গে সমান। এটাই ফার্মাট প্রিন্সিপাল। শুধু তাই নয়, যদি আলো এসে এরকম পড়তো এবং এরকম ভাবে যেত, এই দুটোর যোগফলও কিন্তু এদের যোগফলের সঙ্গে সমান হতো, এবং সেটা পি ড্যাশ আর এর সঙ্গে সমান। অর্থাৎ ফার্মাট প্রিন্সিপাল হচ্ছে কোন বিন্দু থেকে আলোক রশ্মি এসে কোন বিন্দুতে আপতিত হয়ে যদি অপর কোন বিন্দু থেকে প্রতিফলিত হয়, সেই পথটা সর্বদা একই রকম হবে, অর্থাৎ সেটি একটি নির্দিষ্ট পথ হবে এবং দূরত্বটাই হচ্ছে কম হবে। এটাই ফার্মাট প্রিন্সিপাল। এরপরে যাব আমরা যে কোনো ঘড়ির সামনে, মানে কোনো দর্পণের সামনে যদি ঘড়ি থাকে, তাহলে আমরা যে সময়টা দেখব সেটা কিন্তু উল্টো দেখব। তার কারণ সেখানে পার্শ্বীয় পরিবর্তন ঘটে যায়। সঠিক নিয়মটা বের করার, মানে সঠিক সময়টা বের করার পদ্ধতি কি? যেমন সেই পদ্ধতিটা হচ্ছে আমরা 11:60 থেকে বিয়োগ করে দেবো সময়টাকে। 11:60 থেকে, যেমন যে কোনো সমতল দর্পণের সামনে একটি ঘড়ি আছে এবং আমি সেই ঘড়ির সময় দেখেছি 7:20। তাহলে কি সেটা সঠিক সময়? না। সেই সময়টা সঠিক বের করতে গেলে কি করতে হবে? 11:60 থেকে 7:20 যদি বাদ দেওয়া যায়, তাহলে 7 আর 11, 4 এ 11, 4:40 মিনিট, 4:40। আর যদি এমন হয় যে বাজছে 5টা, আমি
দেখছি, মানে 5টা আমি দেখছি ঘড়িতে, অবশ্যই সেই ঘড়িটি দর্পণের সামনে আছে, তাহলে সঠিক সময় কত হবে? 12 থেকে 5 বাদ দিয়ে দেবো, মানে 7টা। এইটা হচ্ছে নিয়ম। তবে তুমি মনে করলে যে কোন একটি ঘড়ি এঁকে সেই ঘড়ির সময়গুলো লিখে নিয়ে তার লম্ব অংশটাকে বের করে নিয়ে সেইটা হচ্ছে সঠিক সময়টা বের করা যেতে পারে। তবে অঙ্ক করার ক্ষেত্রে বা এমসিকিউ করার ক্ষেত্রে এই নিয়মটি ব্যবহার করবে। 11টা 60 থেকে বাদ দিয়ে দেবে, 11টা 60 থেকে। আর যদি সময়টা মিনিটে না থাকে, শুধু ঘন্টা থাকে, তাহলে 12টা থেকে বাদ দিয়ে দেবে। এছাড়াও সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের আরো কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে কিরকম, যে দুটি দর্পণ, দুটি সমতল দর্পণ পরস্পর থিটা কোণে আছে। ব্যাপার হচ্ছে আলোর ক্ষেত্রে অসংখ্য প্রমাণ এবং বিভিন্ন বই ঘেটে, যারা বাংলা বই ফলো করো, সেই বাংলা বইয়ের বিভিন্ন বইগুলি আছে, সাঁতরা প্রকাশনী, ছায়া প্রকাশনী, দত্তপাল উৎসাহী, এই জাতীয় বইগুলিতে, এবং সাঁতরা এবং ছায়া ফলো করলে মনে ভালো। এই প্রমাণগুলি সাঁতরা বইয়ে খুব সুন্দর দেওয়া আছে এবং ছায়া বইয়েও বেশ কিছু প্রমাণ আছে। তাহলে যদি দুটি সমতল দর্পণ পরস্পর থিটা কোণে থাকে এবং দর্পণের সামনে কোনো একটি বস্তু থাকে, তাহলে দুটি দর্পণের জন্যই কিন্তু আলোক রশ্মি প্রতিফলিত হবে এবং প্রতিবিম্ব তৈরি হবে, এবং সেখানে একটি নয় অনেক প্রতিবিম্ব তৈরি হবে। কটি প্রতিবিম্ব পাওয়া যাবে তার সূত্রটাই হচ্ছে n সমান 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। যেমন যদি দুটি সমতল দর্পণ পরস্পর 60 ডিগ্রি কোণে আনত থাকে, তাহলে কটি প্রতিবিম্ব পাওয়া যাবে? n সমান কত হবে? 360 ডিগ্রি বাই 60 মাইনাস 1, 6 6 36, 6 মাইনাস 1 মানে হচ্ছে 5টি প্রতিবিম্ব পাওয়া যাবে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি বলছি, পারলে বই থেকে প্রমাণগুলো করবে এবং আমার পরবর্তী ভিডিওতে সেই প্রমাণগুলো যদি করা হয়, সম্ভব হয়, আমি করে দেব। কিরকম? এখন যে কোনো উৎস যদি স্থির থাকে, কোন উৎস স্থির, এই একটা সমতল দর্পণ, এখান থেকে P একটি বিন্দু, আলো এসে পড়েছে, প্রতিফলিত হয়েছে, ও বিন্দু, এটা Q। যদি এমন হয় দর্পণটা যদি ঘোরে, রোটেট করে, দর্পণটা এই পজিশনে গিয়েছে থিটা কোণে, তাহলে প্রতিবিম্ব এখন আলোতে এইভাবে এসে পড়েছে, প্রতিবিম্ব এখন এইটা তো অভিলম্ব ছিল, তাহলে দর্পণের যদি এইটা প্রাথমিক অবস্থান হয় m1 m2, দর্পণটা ঘুরলো কত কোণে? এটা ভুল করেছি, এইটা হচ্ছে থিটা, এটা m1 ড্যাশ m2 ড্যাশ। তাহলে এই যে দর্পণটা থিটা কোণে সরে গেল, উৎস কিন্তু একই আছে, তাহলে প্রতিবিম্ব কিন্তু প্রতিবিম্বের অবস্থান আর কিন্তু কিউ থাকবে না, সেটা পাল্টে যাবে, সেটা ধরলাম কিউ ড্যাশ। তাহলে এক্ষেত্রে শুধু কিউ ড্যাশ, এবং এক্ষেত্রে অভিলম্বটাও কিন্তু আগের পজিশনে থাকবে না, অভিলম্বটাও পাল্টে যাবে, এন ড্যাশ। এক্ষেত্রে যে প্রমাণটা হচ্ছে সেটা হচ্ছে যে দর্পণ উৎস যদি স্থির থাকে এবং দর্পণ যদি থিটা কোণে ঘোরে, তাহলে প্রতিবিম্ব কিন্তু 2 থিটা কোণে ঘুরে যাবে, প্রতিবিম্ব 2 থিটা কোণে ঘুরবে। কন্ডিশন কি বললাম? উৎসটা কিন্তু স্থির এবং দর্পণকে যদি তুমি ঘোরাও থিটা কোণে,
প্রাথমিক অবস্থান থেকে যদি থিটা কোণে ঘুরিয়ে দাও, হয় ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে প্রতিবিম্ব কিন্তু 2 থিটা কোণে ঘুরে যাবে। এগুলো হচ্ছে একটা বৈশিষ্ট্য, এই প্রমাণ কিন্তু বইয়ে আছে, একটু পারলে প্রমাণটা দেখে নেবে। এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য, যে কোনো সমতল দর্পণে কোনো একটি ব্যক্তি বা কোনো একটি বস্তুর পূর্ণ অবয়ব অর্থাৎ প্রতিবিম্ব দেখতে চাইলে ওই ব্যক্তির যা উচ্চতা তার অর্ধেক দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতা কিন্তু একটা সমতল দর্পণ দরকার। কোন ব্যক্তি একটি সমতল দর্পণে পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে ওই ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক হতে হয়, কমপক্ষে ওই ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক হতে হয়। এই প্রমাণও আছে বইয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ, যে কোনো ব্যক্তি দর্পণের দিকে যদি থিটা কোণে এগিয়ে আসে, এই বলছি দর্পণের দিকে যদি ভি বেগে এগিয়ে আসে, তাহলে প্রতিবিম্বটা 2v বেগে এগিয়ে আসে। প্রতিবিম্ব 2v বেগে, দর্পণের দিকে যদি ভি বেগে আসে, প্রতিবিম্ব হবে 2v বেগে। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ব্যক্তিটি দর্পণের সঙ্গে লম্বভাবে আসছে, অর্থাৎ তাদের মধ্যে লম্বভাবে সামনের দিকে এগিয়ে আসছে ব্যক্তিটি দর্পণের দিকে ভি বেগে, তাহলে প্রতিবিম্ব হবে 2v বেগে। এই হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ এই যে প্রমাণ, আরো কিছু বেশ কিছু প্রমাণ আছে, তোমাদেরকে বইয়ের নাম বলেছি এবং সেগুলি পারলে একটু দেখে নেবে। এরপর আমাদের শুরু হবে বক্রতলে আলোর প্রতিফলন। বক্রতলে আলোর প্রতিফলন জানতে গেলে বক্রতল কি? বক্রতল যদি কোনো গোলীয় তলের অংশ হয়, আমাদের দৈনন্দিন জীবনে এরকম বক্রতল নিয়ে আমরা অনেক আলোচনা করি, অনেক ব্যবহারিক প্রয়োগ আছে। যেমন চামচ, চামচে আলো এসে পড়লো এবং প্রতিফলিত হয়ে গেল, এই চামচটা হচ্ছে বক্রতল। এছাড়া গাড়ির হেডলাইট, টর্চ, এগুলো সবই কিন্তু বক্রতলের অংশ। বক্রতল গোলীয় হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, অধিবৃত্তাকার হতে পারে। সবসময় যে গোলীয়ই হবে এমন কোনো কথা নেই। তবে আমাদের যে বক্রতল নিয়ে আলোচনা, সেখানে গোলীয় তলের দুটি অংশ নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের নাম হচ্ছে একটা উত্তল এবং একটা হচ্ছে অবতল। এরকম আরেকটা কথা বলি, যে দর্পণ হতে গেলে সে বক্রতল হোক বা সমতল হোক, তার একটা দিক কিন্তু অবশ্যই অস্বচ্ছ করতে হয়। সমতলের ক্ষেত্রেও যেমন দেখানো হয়েছিল, এক্ষেত্রেও ঠিক তাই। এখন যে এই আলো এসে পড়লো, যে এই একটা গোলকের অংশ, যে বাইরের দিকটা আমি অস্বচ্ছ করে দিলাম আর ভেতরের দিকটা মসৃণ, এবং নাম দিলাম M1 M2। এই একটা বক্রতল হতে পারে, অবশ্যই গোলকের একটা অংশ। আর একটা একই ছবি যদি এরকম করা যায়, ভেতরের অংশটাকে আমি অমসৃণ করে দিলাম এবং বাইরেরটা মসৃণ, সেক্ষেত্রে আলো এসে বাইরের অংশে এসে পড়বে, সেটা হচ্ছে এই একটা অংশ। এই দর্পণকে বলবো অবতল। অবতল দর্পণ, কনকেভ মিরর, কনকেভ, কনকেভ। আর এই দর্পণকে বলবো আমরা উত্তল। উত্তল দর্পণ, কনভেক্স, কনভেক্স, কনকেভ এবং কনভেক্স। এখন উত্তল হোক, অবতল হোক, সমতল হোক, প্রতিফলনের সূত্র কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিফলনের সূত্র বলতে শুধু প্রতিফলনের সূত্র মানে সমতল দর্পণের যে ধর্মগুলি বললাম, ওই দর্পণ থেকে বস্তু দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব বা পার্শ্বীয় পরিবর্তন ইত্যাদি ইত্যাদিগুলি কিন্তু এই দর্পণগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সমতল মানে প্রতিফলনের যে সূত্রগুলি, সূত্র দুটি, একটা আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। এটা কি সমতল, কি উত্তল, কি অবতল, অর্থাৎ সমতল এবং বক্রতল, যেখানে আলোর প্রতিফলন হোক না কেন, এই সূত্র কিন্তু প্রযোজ্য। এবার যাবো আমরা আরেকটা কথা বলে দিই। আমাদের মূলত আলোচনাটা হয় অবতল দর্পণ নিয়ে, উত্তল দর্পণ নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে তার ক্ষেত্রে যে আলোচনাটা হবে তার থেকে অনেক বেশি আলোচনা করতে হয় কিন্তু অবতল দর্পণ নিয়ে। এবং
বা দর্পণের বেশ কিছু রাশি জানবো। এক নম্বর হচ্ছে মেরু। মেরু হচ্ছে দর্পণ যে গোলকের অংশ সেই তার মধ্যবিন্দুকে বলবো মেরু। অর্থাৎ দর্পণের মধ্যবিন্দুটাকে বলবো আমরা মেরু। এরপরে বলবো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র হচ্ছে দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলবো আমরা বক্রতা কেন্দ্র। দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলবো আমরা বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ। দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। এক্ষেত্রে আমার যে ছবি সেই বক্রতা ব্যাসার্ধ হচ্ছে সিপি। এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। অবতলের ক্ষেত্রেও যা, উত্তলের ক্ষেত্রেও ঠিক তাই। এরপরে যাব আমরা প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মেরু এদের সংযোগকারী যে সরল রেখা সেই সরল রেখাকে বলবো আমরা প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। এবার হচ্ছে উন্মেষ। উন্মেষ হচ্ছে অ্যাপারচার। উন্মেষ দু রকমের হতে পারে, রৈখিক উন্মেষ এবং কৌণিক উন্মেষ। দর্পণে প্রান্ত বিন্দু দুটিকে যদি বক্রতা কেন্দ্রের সঙ্গে যোগ করে দেওয়া হয় তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলবো কৌণিক উন্মেষ। এবং প্রান্ত বিন্দু দুটিকে যদি সরল রেখার সাহায্যে যুক্ত করা হয় তাহলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে রৈখিক উন্মেষ। আমরা যে সকল দর্পণ নিয়ে আলোচনা করব সেগুলো ধরেই নেব উন্মেষ খুব ছোট, অর্থাৎ তার প্রতিফলন করার অঞ্চলটা সেই জায়গাটা অনেক কম। এখন এই যে উন্মেষ, কৌণিক এবং রৈখিক উন্মেষ, আমি আগেই বললাম আমরা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ নিয়ে কাজ করব। এবার আলোচনা হবে উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি। একটা কথা বললাম এখন যে উন্মেষের কথা, উন্মেষ যদি খুব ছোট হয় তাহলে সব রশ্মিকে ধরে নেওয়া হয় উপাক্ষীয় রশ্মি। কিন্তু উন্মেষ যদি বড় হয় তাহলে কিন্তু সব রশ্মিকে উপাক্ষীয় রশ্মি ধরা যাবে না। এইটা যদি দর্পণ হয় এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এখন আলো যে এই বিন্দু থেকে আলো গিয়ে পড়লো, বিভিন্ন আলোক রশ্মি গিয়ে পড়েছে। কিছু আলোক রশ্মি মেরুর কাছাকাছি, সেগুলোকে বলবো উপাক্ষীয় রশ্মি। আর যে সকল আলোক রশ্মি প্রান্তের দিকে গিয়ে আপতিত হয়েছে সেই সকল রশ্মিগুলোকে বলবো আমরা প্রান্তিক রশ্মি। তাহলে যেগুলি মেরুর কাছাকাছি সেগুলি উপাক্ষীয়, যেগুলো প্রান্তের দিকে গিয়ে আপতিত হবে সেগুলি প্রান্তিক। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে দর্পণটা যদি বড় হয়, উন্মেষটা যদি বৃহৎ হয় তাহলে এই আলোচনাগুলি তখন চলে আসে। এবার আলোচনা হবে আমাদের ফোকাস। ফোকাস এই যে আলোচনা হবে ফোকাস, দেখো আমরা আঁকা আছে বলে এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল। এখন এই যে দর্পণ আমি যদি নাম দিই M1 এবং M2, তবে দিকে তাকাও, ধরো এই একটি আলোক রশ্মি AO এবং আরেকটি আলোক রশ্মি BO ড্যাশ। এই আলোক রশ্মি দুটির দিকে তাকাও, এরা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, গিয়ে কোথায় পড়েছে দর্পণে। এবং দর্পণ দ্বারা প্রতিফলনের পর দেখো প্রতিফলিত রশ্মি একটা হচ্ছে এই পথে বেরিয়ে এসেছে ও F পথে, আর একটি প্রতিফলিত রশ্মি O ড্যাশ F পথে প্রতিফলিত হয়েছে। এই যে দুটি প্রতিফলিত রশ্মি তারা কিন্তু প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। সেই বিন্দুকেই বলবো আমরা ফোকাস
বা মুখ্য ফোকাস। তাহলে কি বললাম, যে সংজ্ঞাটা এভাবে বলা যায় যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মি গুচ্ছ দর্পণের দ্বারা প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলি আমরা ফোকাস বা মুখ্য ফোকাস। এটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য। এবার যাব উত্তলে। তাকে দেখো আবার একটা ছবি, একটি উত্তল দর্পণ, কারণ ভেতরের অংশটা দেখো আস্তরণ দেওয়া আছে। এখানে এও সেই আপতিত রশ্মি এবং ওবি পথে নির্গত হয়েছে। আরেকটা হচ্ছে তোমার কিউ ও ড্যাশ আপতিত রশ্মি এবং ও ড্যাশ কিউ ড্যাশ পথে প্রতিফলিত হয়েছে। আরেকটি আলোক রশ্মি সরাসরি প্রধান অক্ষ দিয়ে গিয়েছে, অর্থাৎ লম্ব ভাবে গিয়েছে। এখানে আপতন কোণ 0 ডিগ্রি। এখানে দেখো এই যে প্রতিফলিত রশ্মি, একটি প্রতিফলিত রশ্মি, একটি প্রতিফলিত রশ্মি, একটি প্রতিফলিত রশ্মি, এরা কোথাও কিন্তু মেলেনি। এদিকে যদি পেছন দিকে বাড়ানো হয় তাহলে প্রধান অক্ষের উপর দেখো এক বিন্দুতে তারা মিলছে। যদি মেলানো হয়, পেছন দিকে যদি বাড়ানো হয় তাহলে প্রধান অক্ষের উপর এক বিন্দুতে মিলছে, এখানে যে জোর করে মেলানো হয়েছে, এই বিন্দুকে বলবো আমরা ফোকাস বা মুখ্য ফোকাস। সুতরাং দেখো এক্ষেত্রেও কিন্তু আলোক রশ্মি কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে শর্ত কি কি? আলোক রশ্মি হবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, কি উত্তল, কি অবতল, কি উত্তল। আর কি? দর্পণের দ্বারা প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত না হয়ে অবস্থিত হচ্ছে বলে মনে হবে, সেই বিন্দুকে বলবো আমরা ফোকাস বা মুখ্য ফোকাস। সংজ্ঞা যদি একসঙ্গে বলা যায়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মি গুচ্ছ দর্পণের দ্বারা প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় তাকেই বলা হয় ফোকাস বা মুখ্য ফোকাস। এরপরে যাব আমরা গৌণ ফোকাস। আরেকটি কথা বলে রাখি, কোন নির্দিষ্ট দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস কিন্তু নির্দিষ্ট বিন্দু। দর্পণের যদি উন্মেষ পরিবর্তন না করা হয়, মুখ্য ফোকাস কিন্তু সর্বদাই নির্দিষ্ট, কি অবতল, কি উত্তল। আর মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে বলে ফোকাস দৈর্ঘ্য। অবতলের ক্ষেত্রেও উত্তলের ক্ষেত্রেও মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে বলবো আমরা ফোকাস দৈর্ঘ্য। মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে বলবো আমরা ফোকাস দৈর্ঘ্য। এরপরে আলোচনা হবে গৌণ ফোকাস। গৌণ ফোকাস কি রকম? ধরো এই একটি অবতল দর্পণ, আলোক রশ্মি গুচ্ছ তির্যক ভাবে এসে পড়লো, মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে নয়, প্রতিফলিত হলো, প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হলো। সেই প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলল, কিন্তু সেই বিন্দুটি প্রধান অক্ষের উপরে অবস্থিত নয়, সেটা প্রধান অক্ষের বাইরে, তবে সেটা একটা তলে অবস্থিত, একটি তলে অবস্থিত। সেই তলকে বলে ফোকাস তল। তাহলে ফোকাস তল কাকে বলে সেটাকে জানা উচিত।
মুখ্য ফোকাসের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করা হয়, মুখ্য ফোকাসের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করা হয়, অর্থাৎ যে তলের উপরে মুখ্য ফোকাস বিন্দুটি অবস্থিত সেই তলকে বলা হয় ফোকাস তল। সেই ফোকাস তলে তৈরি হয়েছে এফ ড্যাশ, এই এফ ড্যাশ কে বলবো আমরা গৌণ ফোকাস। তাহলে কি বললাম যে প্রধান অক্ষের সঙ্গে কোন দর্পণে আলোক রশ্মি যদি তির্যকভাবে এসে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি ফোকাস তলের কোন বিন্দুতে মিলিত হয়, আর উত্তলের ক্ষেত্রে ফোকাস তলের কোন বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে বলবো আমরা গৌণ ফোকাস। সেই বিন্দুকে বলবো আমরা গৌণ ফোকাস। অর্থাৎ অবতলের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি ফোকাস তলের কোন বিন্দুতে মিলবে, উত্তলের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি ফোকাস তলের কোন বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আলোক রশ্মি কিভাবে এসে পড়বে তার উপরে নির্ভর করবে গৌণ ফোকাসটা কোথায় অবস্থিত হবে। সুতরাং কোন নির্দিষ্ট দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাস নির্দিষ্ট বিন্দু নয়, সেটা পরিবর্তিত হতে পারে তার উপরে আলোক রশ্মি কিভাবে এসে দর্পণে আপতিত হয়েছে। কিন্তু মুখ্য ফোকাস একটি নির্দিষ্ট দর্পণের ক্ষেত্রে সর্বদাই নির্দিষ্ট। এরপরে আমাদের আলোচনা হবে যে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আমি আগেই বলেছি মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে বলে বক্রতা ব্যাসার্ধ, এবং মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে, মুখ্য ফোকাস বিন্দুর দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। কারণ ফোকাস বলতে মুখ্য ফোকাস নিয়ে আলোচনা করা হয়। এবার যে আলোচনাটা কোন দর্পণে উত্তল বা অবতল বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয়। আমি একটি অবতল দর্পণের ছবি এঁকেছি। অবতল দর্পণ কনকেভ মিরর। দেখো দর্পণের মেরু হচ্ছে ও বিন্দু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, সিকিউ হচ্ছে দর্পণের উপরে লম্ব, পি কিউ আপতিত আলোক রশ্মি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে প্রতিফলিত রশ্মি কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে। এই বিন্দুটা হচ্ছে ফোকাস এবং দর্পণটার নাম দিচ্ছি M1 M2। এখানে আপতন কোণ I, কারণ সিকিউটা অভিলম্ব, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ I, এবং প্রতিফলন কোণ হচ্ছে R। এখন তাকিয়ে দেখো PQ সমান্তরাল CO এবং CQ ছেদক। তাহলে অ্যাঙ্গেল PQC ইকুয়াল টু অ্যাঙ্গেল QCF। এরা হচ্ছে একান্তর কোণ, অর্থাৎ এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল। আবার প্রতিফলন নিয়ম অনুযায়ী I এবং R পরস্পরের সমান। এইটা I হলে এটাও কি হলো I। তাহলে I এবং R যেহেতু সমান, তাহলে নিশ্চয়ই এই কোণ এবং এই কোণ পরস্পরের সমান। অতএব অ্যাঙ্গেল QCF ইকুয়াল টু QCF ইকুয়াল টু CQF। অতএব CF ইকুয়াল টু FQ। আবার প্রথমেই ধরে নিয়েছি আমরা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ, মানে দর্পণের উন্মেষটা খুব ছোট। তাহলে Q এবং O খুব কাছাকাছি অবস্থিত, Q বিন্দু এবং O বিন্দু
খুব কাছাকাছি অবস্থিত, তাহলে এফ কিউ ইকুয়াল টু এফ ও। যদি কিউ আর ও খুব কাছাকাছি হয় তাহলে এফ কিউ ইকুয়াল টু এফ ও। তাই যদি হয়, একটু আগে প্রমাণ করেছি সিএফ ইকুয়াল টু এফ কিউ, আবার এফ কিউ ইকুয়াল টু এফ ও, তাহলে সিএফ ইকুয়াল টু এফ ও, সিএফ ইকুয়াল টু এফ ও, এইটা সমান, এটা আমাদের প্রমাণ হলো। এবার যদি কি প্রমাণ করতে চাই, যে যদি উপরটা একটু মুছে দিই, যদি লিখি ওসি, ওসি সমান ওএফ প্লাস সিএফ, ওসি সমান ওএফ প্লাস সিএফ। আচ্ছা, ওসি মানেই তো মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, যাকে বলি আমরা বক্রতা ব্যাসার্ধ। আবার এক্ষুনি প্রমাণ করেছি, দেখো ওএফ ও যা, সিএফ ও তাই। তো এই জায়গায় লিখতে পারি ওএফ প্লাস সিএফ এর জায়গায় লিখতে পারি ওএফ। অতএব আর ইকুয়াল টু 2 ইনটু ওএফ মানে কি গো, মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব মানে ফোকাস দৈর্ঘ্য। অতএব এফ আর ইকুয়াল টু 2f और f ইকুয়াল টু r বাই 2। তার মানে বক্রতা কেন্দ্রটা সব সময় ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। আজকে আমরা যে আলোচনাটা করলাম, সমতল দর্পণ সবটা হয়েছে। সমতল দর্পণের বেশ কিছু প্রমাণ যদি দরকার হয় পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, এবং বক্রতলে আলোর প্রতিফলনের কিছুটা অংশ আমাদের হয়েছে। বক্রতলে আলোর প্রতিফলনের পরবর্তী অংশটা আমি দ্বিতীয় ভিডিওতে 2-1 দিনের মধ্যে আপলোড করব।